সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি, ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ। একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে। উদ্যানের পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে। দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফনের প্রস্তুতি সিরাজগঞ্জে। যমুনা অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চে পুলিশি অ্যাকশন, জড়িতদের বিচার চেয়ে চলছে কাকরাইলে অবস্থান। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অন্যদিকে মত দেওয়ার জন্য এই হামলা করে। তিনটা দাবির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে এখানে বক্তব্য আসতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মানুষের অর্থনীতি গড়ে তোলার তাগিদ প্রধান উপদেষ্টার। বন্দর পরিদর্শনের পর ভিত্তি স্থাপন করেন কালুরঘাট নতুন সেতুর। টাকার বিপরীতে ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা গভর্নরের। আগামী মাসে পাওয়া যাবে IMF এর ঋণের 2 কিস্তি। দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ চলছে জানালেন দুদক চেয়ারম্যান। জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন টিলে। তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে কর্মী সমর্থকদের বিক্ষোভ। আদালতের রায় না মানলে টানা কর্মসূচির হুঁশিয়ারি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। সিরিয়ায় শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা। সিরিয়ান প্রেসিডেন্ট আল শারার সাথে বৈঠক মার্কিন প্রেসিডেন্টের। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বৃহস্পতিবার অর্ধ দিবস কার্যক্রম বন্ধ রাখার কথা জানান উপাচার্য। এদিকে বাদ জোহর সাম্যের প্রথম জানাজা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, পরে মরদেহ নেওয়া হয় সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ছিলেন স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য হত্যার পর থেকেই সরব ছাত্রদল। বুধবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল। দীর্ঘদিনের রাজপথের সতীর্থের নির্মম মৃত্যুতে জানায় ক্ষোভ। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে করে সমাবেশ। যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, সে আন্দোলন থেকে দূরে সরাতে এরকম টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোসর প্রশাসন থেকে বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে। 6 মাসে 2 খুন। সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। এদিকে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্তকরণ ও ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিকেলে শাহবাগ থানায় স্মারকলিপি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। রেডগুলো নিয়মিত করে বিকেলে সিনেট ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাম্য হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন। বুধবার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযানে ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা। 8টা 9টার পরেই দেখা যায় যে এই ধরনের অপরাধমূলক ঘটনাগুলো ঘটে থাকে।
সেই জায়গা থেকে অ্যাক্সেস কন্ট্রোল করা হবে। 8টা সাড়ে 8টার পরে এটা বন্ধ থাকবে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে ল অ্যাবাইডিং না হয় তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে এগুলো এনফোর্স করার ক্ষেত্রে। সোহরাওয়ার্দী উদ্যানকে মাথায় রেখে একটা ডেডিকেটেড একটা পুলিশ বক্স করা যায় কিনা। আমাদের আগামীকালকে অর্থ দিবস, শোক পালন এবং ক্লাস এবং পরীক্ষা আমাদের বন্ধ থাকবে। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় শাহরিয়ার আলম শাম্যের প্রথম জানাজা, যেখানে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক সহ ছাত্রদল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ছিলেন, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও। প্রত্যেকের বক্তব্য, শাম্যের মৃত্যুর দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুনছি যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এখন সেটা কোন ভিত্তিতে কি করা হয়েছে, এটা কি যথাযথ কিনা, এটা একটা আপনারা যারা সাংবাদিক খতায় দেখবেন। আমরা চাই না যে কোনো নিরপরাধকে যেন আমার ভাইয়ের মামলা যেন ফাঁসানো না হয়, আবার কোনো অপরাধী যেন পান না পায়। ক্যাম্পাসের ভেতরেই বলা যায়, সেখানে আমার বন্ধু শাম্য খুন হলো, অবশ্যই আমার ক্যাম্পাস নিরাপদ নয়। ছাত্রলীগের শিক্ষার্থীরা এবং প্রক্রিয়াল বডি মিলে কিন্তু এখানে মাদক ব্যবসার সাথে তারা যুক্ত থাকতো। তো এটার এই যে সিন্ডিকেটগুলো ফর্ম হয়, এটা ইউনিভার্সিটি প্রশাসন তো কোনো না কোনোভাবে জানে। ক্যাম্পাসের সারাউন্ডিংসের বাজে ব্যবস্থাপনার শিকার হয়ে অথবা আশপাশের ক্রিমিনাল জনের শিকার হয়ে একজন মানুষ নিহত হবে, খুনের শিকার হবে, এটা খুবই দুঃখজনক। শাম্য হত্যার প্রতিবাদে দিনভরই ক্যাম্পাসে ক্ষোভ জানায় বিভিন্ন ছাত্র সংগঠন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দাফনের জন্য সিরাজগঞ্জের নিজ গ্রামে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে। রাতে বেলকুচির সরা তৈলে মরদেহ পৌঁছালে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোনোভাবেই থামানো যাচ্ছে না স্বজনদের আহাজারি। শেষবারের মতো শাম্যকে দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা। স্মরণ করেন মেধাবী এই শিক্ষার্থীকে। বাদেশা দ্বিতীয় দফা জানাজা হয় শাম্যের। স্থানীয় কবরস্থানে দাফন করা হবে তাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যা মামলায় 3 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেছেন, হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবীদের বেশিরভাগই বহিরাগত বলে জানান তিনি। এদিকে উদ্যান সংযুক্ত ক্যাম্পাসের ভেতরে গেট 2টি স্থায়ীভাবে বন্ধ করার দাবি শিক্ষার্থীদের। স্যার এএফ রহমান হলের 222 নম্বর কক্ষের এই রুমে থাকতেন শাহরিয়ার আলম শাম্য। তবে মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাম্যের মৃত্যুর পর অনেকটাই শুনশান রুমটি। শাম্যের রুমমেটরা জানান, শাম্য খুবই মিশুক ছিলেন। তিনি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। বাজে সার্কেলের কোনো বন্ধু ছিল না তার। সে অনেক ফ্রেন্ডলি, মানে কারোর সাথে খারাপ বিহেভ করতো না, কারোর সাথে মানে কোনো তো একটা আননোন ছেলে আসতো তবুও তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলতো। রুমমেট হিসেবে আমরা যেভাবে একজন রুমমেট মেশে আমরা ওইভাবেই মিশতাম, আর ওর মাদকের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ছুরিকাঘাতে মারা যান শাম্য। ক্যাম্পাসের পাশে মাদক সেবীদের অবাধ বিচরণ, মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। শাম্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রশ্নের মুখে পড়ল ক্যাম্পাসের নিরাপত্তা। শাহবাগ থানার বড়জোর 500 মিটারের মধ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক এই স্থানেই মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। পুলিশ বলছে, শাম্য হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা করা প্রয়োজন তা করা হবে। একই সাথে ক্যাম্পাস লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক সেবন মুক্ত করা হবে বলেও জানান তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে আমরা অ্যারেস্ট করছি অলরেডি, এবং তাদেরকে অলরেডি কোর্টে পাঠিয়ে দিয়েছি। এবং আমাদের যে তদন্ত কার্যক্রম এটা অলরেডি মানে উই হ্যাভ স্টার্টেড আওয়ার ইনভেস্টিগেশন। এই শাম্যর যে 2 জন ফ্রেন্ড ছিল, বাইজিৎ আর স্বামী সম্ভবত, পরে ওদেরকে আমরা নেই
ওদেরকে নিয়ে ওরা শনাক্ত করে যে হ্যাঁ এই দুইজন ওরা ছিল। জুলাই যোদ্ধা সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত ও ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সাম্য হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বিক্ষোভ হয়েছে সাম্যর এলাকা সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান, সেই সাথে বিচার নিশ্চিতেরও আহ্বান জানান ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে দুপুরে ঝালকাঠির আমতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন বক্তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগও চান তারা। এছাড়া সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। কলেজ ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, ব্যবসায়ী শিক্ষা ভবন, কলা ভবন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সহ 3 দফা দাবিতে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করেছে দুঃখিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এখন সেখানে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আন্দোলনে, প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি শেষ করতে দেন, কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না, আমি কথা বলবো না। আমরা দেখছিলাম যে যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বৈঠক শেষে ব্রিফিং করতে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, কিন্তু সেখানে খানিকটা হট্টগোলের মধ্যে তিনি আসলে ব্রিফিং শেষ না করেই চলে যান। আমরা এই খবরটি পরে যেতে চাই অন্য খবরে, এবং এখানে আসলে যেটা ঘটেছিল সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর সহ 3 দফা দাবিতে এই মার্চ টু যমুনা কর্মসূচি ছাত্ররা পালন করছিল, এবং সেখানেই সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, জলকামান এবং লাঠিচার্জ করে পুলিশ। প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হলেও পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের সাজা না হলে তারা টানা কর্মসূচির ঘোষণা দেয়। মিছিল নিয়ে হেয়ার রোডের প্রবেশ মুখে আসতেই শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়ে পুলিশ। প্রয়োগ করা হয় জলকামান। শিক্ষার্থীরা তখনও ছত্রভঙ্গ না হওয়ায় তাদের পিছু হটাতে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আহত হয় বেশ কজন। আমার
আমাদের হাতে কিছু ছিল, ইট ছিল না, তারপরও আমাদের বন্ধের উপর টিয়ার মারা হয়েছে ভাই। ভিতরে মানুষ অবস্থা নিয়েছে, দেওয়ালের উপর ইট মারছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অন্যদিকে মত দেওয়ার জন্য এই হামলা করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে অবস্থানকালে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রছাত্রীরা। পরে কাকরাইল মসজিদের সামনে এসে তারা অবস্থান নেয়। পূর্বে যেভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে এখনো ঠিক সেভাবেই নির্যাতন করা হচ্ছে, কোনো পার্থক্য নেই। অমানবিকভাবে লাঠিচার্জ করা শুরু করছে, যারে পাইছে টিচাররা ছিল টিচারদেরকেও লাঠিচার্জ করছে। কি অপরাধ করছে আমরা? আমাদের অধিকার চাইছে এটাই। হাসনাত ছাড়ে আসে নাই, রাতে যমুনায় থাকে নাই, তারা যমুনায় লং মার্চ করে নাই, উড়ে আসলে পারে ঠান্ডা পানি সবকিছু নিয়ে আপ্যায়ন করে, আর জগন্নাথ আসলেই তো সমস্যা। শিক্ষার্থীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানান লং মার্চে অংশ নেয়া শিক্ষকরাও। বলেন, হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। সেই 3টা দাবির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে এখানে বক্তব্য আসতে হবে যে সেটা মেনে নেওয়া হয়েছে। এইটা পেলেই আমরা এই স্থান ত্যাগ করবো, অন্যথায় আমরা এখান থেকে সরব। সাধারণত ব্যারিকেড থাকলে ব্যারিকেড ভাঙতে ধরতে হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সে কথা বলে আলোচনা করে, যেখানে শিক্ষকরা আছে তার সাথে একটা কথা বললো না, তারা অ্যাকশনে গেল। এইটা তো ফেসিবুদের সময় হয় নাই। হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলেও সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভিসিও যোগ দেন শিক্ষার্থীদের সাথে। এর আগে 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। পথে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভাঙে তারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ধারণ করবে ছাত্র সমাজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা বাদ দিয়ে মানুষের অর্থনীতি গড়ে তুলতে হবে। দীর্ঘ সময় পরে হলেও সমাবর্তনের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 9 বছর পর সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার উপর প্রধান অতিথি এই ক্যাম্পাসের সাবেক শিক্ষক ও বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। 5ম সমাবর্তনে অংশ নেয় 25,586 শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো উপস্থিত হন ক্যাম্পাসে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার শিক্ষক জীবনের স্মৃতিচারণ করেন। বলেন, 1974 সালে দুর্ভিক্ষ দেখে মানুষের জন্য কিছু করার চিন্তা থেকেই আসে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আইডিয়া। জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম। অন্তর্বর্তী সরকার প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। বর্তমান বিশ্ব ব্যবসা কেন্দ্রিক সভ্যতা, যা কিনা আত্মঘাতী উল্লেখ করে প্রফেসর ইউনূস কল্যাণমুখী সভ্যতা গড়ে তোলার উপর জোর দেন। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে, নিজেদের স্বপ্ন থাকতে হবে, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে হবে। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরনে গাউন, মাথায় টুপি আর হাতে সনদপত্র। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আজীবন আরাধ্য এই স্বপ্নের নাম সমাবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধরা এই স্বপ্ন ধরা দিল দীর্ঘ 9 বছর পর। তাই তো আনন্দে আত্মহারা গোটা ক্যাম্পাস। এই আনন্দের উপলক্ষ যেন নিয়মিত আসে, সেটাই দাবি করছে শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড 5-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়া তিনি বলেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্যও প্রয়োজনীয়। অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপরই বক্তব্য রাখেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। পরে বন্দর এলাকা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া কালুরঘাটে রেল সহ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। 8 বছর পর নিজ গ্রামে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবারে যাওয়াটা একেবারেই ভিন্ন রকম। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে কাছে পেয়ে আপ্লুত গ্রামের মানুষ। বিকেলে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের সাথে আনন্দঘন সময় কাটান প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শ্লোক বলার পাশাপাশি স্মৃতিচারণ করেন শৈশবের। যেখানে জন্ম, বেড়ে ওঠা, কেটেছে শৈশব, সেই গ্রামের ছেলের এবারের ফেরাটা একটু অন্যরকম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও যেন আপ্লুত। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে হাটহাজারীর বাথুয়া গ্রামে আজ যেন ঈদের আনন্দ। বিকেলে চিরচেনা পথ ধরে নিজ গ্রামে পৌঁছানোর পর প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন ডক্টর ইউনূস। এই কৃতি সন্তানকে দেখতে ভিড় করেন পুরো এলাকার মানুষ। অনেক সময় ওনার সাথে দেখা হয়েছে, আগেও আসছে, কিন্তু আজকে যেভাবে উনি আসছেন আমাদের জন্য এটা অনেক গর্বের ব্যাপার। স্যারকে কাছ থেকে একটু দেখবো সে প্রত্যাশা নিয়ে এখানে আসেছে। আসলে এটা হচ্ছে আমাদের অত্যন্ত গর্বের। আমরা ফুল ফ্যামিলি নিয়ে আসছি, পরিবার নিয়ে আসছি, ভাই বোন, বন্ধু বান্ধব, সবাই উল্লাস পিছনে দেখা যাচ্ছে। সো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। চোর, ডাকাত, বদমাশ এগুলি যখন না থাকে মতো দেশের উন্নতির মতো। উই আর ভেরি প্রাউড টু বি আ নেইবার অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর 5 বছর চাচ্ছি আমরা। অনেক মানুষরা অনেক দিন ধরে ওনাকে আসলে দেখতে চাচ্ছিল, আর এক ঝলক যে দেখতে পারছে। পৈতৃক বসতবাড়িতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ গ্রামে এসেছিলেন 2017 সালে। 8 বছর পর নতুন পরিচয় পেয়ে সবাই আনন্দে আত্মহারা। বাসায় পড়া যায় না, এটা তো আমাদের পরিবারের, তারপর আমার সঙ্গী, তাহলে এটা কিরকম আছে? মনে হয় তো আমি তখন আকাশ উঠতেছি। হয়তো ওনার খুব কাছে কেউ যেতে পারছে, কেউ পাচ্ছে না, কিন্তু দূর থেকে ওনাকে এক নজর দেখার জন্য কি আগ্রহের সাথে যে মানুষ বসে আছে এই রোদের মধ্যে। যেহেতু উনি প্রধান উপদেষ্টা, অনেক কিছুই তার নিজেই হয়ে যাচ্ছে। কেউ একজন কিছু বলছে ওনার এলাকায় জিনিস নাই, আমি দেখতে পাচ্ছি প্রতিদিনের মধ্যে সেটা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। উনি সরকার প্রধান আছে তো ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি একজন ভালো মানুষ। পরে খেলার মাঠে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। খুব ভালো লাগলো ব্যাকরণের দেখো আজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাবর্তন সভা আছে। এই উপলক্ষে আইলাম, ব্যাকরণ দেখা করে গেলাম। আশা করি ভবিষ্যৎ আরো আসা যাবো। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কিছু শ্লোক বলেন ডক্টর ইউনূস। ছোটবেলা ঠাট্টা করে একজনে কইতাম সরার মতো করে, এবং নজর লেগে আর দুরুশিদ তেন্ডুলার থাক নজমিয়ার দুরমিয়ার জ্বালাবাড়ি পুরমিয়ার মোটর গাড়ি। পরবর্তী কইলাম যে নজমিয়ার পরে শহরে গিয়ে শহর করে বিনোদন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দীর্ঘ 6.5 ঘন্টা পর শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হলো নার্সিং শিক্ষার্থীদের। এরপর যান চলাচল শুরু হয় শাহবাগে। দুপুর থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না আন্দোলনকারীরা। এক পর্যায়ে রাত 8:15 দিকে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে এবং মূল সড়ক থেকে সরে যেতে বাধ্য করে। এর আগে দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে 1 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে নার্সিং শিক্ষার্থীরা। তাদের এই অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন রোগী, সাধারণ মানুষ আর অফিস ফেরত মানুষেরা। পুলিশ বলছে অ্যাকশন নয়, কৌশলেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
যেই পর্যন্ত হচ্ছে আমাদের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কোনো একটা আশ্বাস এবং হচ্ছে লিখিত পর্যায়ে যদি হচ্ছে আমাদের না দেয় তাহলে হচ্ছে আমরা এখানে আছি। আমরা হয়তো এখান থেকে মৃত্যুবরণ করব, নয়তো আমরা এখান থেকে ডিগ্রি সমান বাস্তবায়ন নিয়ে যাব। এই সরকারকে অনুরোধ করেছি, কারণ জনদুর্ভোগ হচ্ছিল। তো আনফর্চুনেটলি ওনাদেরকে আমরা বুঝাতে সমর্থ হয়নি, তাই আমরা ওনাদেরকে কর্ডনের মাধ্যমে আস্তে আস্তে ওখান থেকে পুশ করে এখানে নিয়ে এসেছি। IMF এর শর্ত মেনে বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে ডলারের বিনিময় হার। এর মধ্য দিয়ে সম্পন্ন হলো সংস্থাটির সাথে স্টাফ লেভেল এগ্রিমেন্ট। জুনের মধ্যে IMF ঋণের 2 কিস্তি ছাড় হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দুপুরে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে নজরদারি আওতায় থাকবে ডলার বাজার। অস্থিতিশীল করার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির 3 কিস্তিতে 231 কোটি ডলার ছাড় করেছে IMF। শর্ত পূরণ না হয় আটকে যায় চতুর্থ এবং পঞ্চম কিস্তি। ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দেয়াই বেঁকে বসে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকও অনড় থাকে। তবে সেই অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর। বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল আছে, তাই এখনই ডলার বাজার ভিত্তিক করার উপযুক্ত সময়। আমরা অপেক্ষা করছিলাম সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারবো। আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি। আমরা আজকে থেকেই সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু হচ্ছে বাংলাদেশে। এই এগ্রিমেন্টটা আজকে যেটা হলো, এটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট। এটা IMF এর বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে অ্যাপ্রুভ করা হবে। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই স্থিতিশীল রয়েছে বিনিময় হার। সামনের দিনেও এ ধারা অব্যাহত থাকবে। কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। ডলার বাজার স্থিতিশীল রাখতে 500 মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে, যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার। আমরা সেটাকে প্রতিহত করব। 500 মিলিয়ন ডলার আমরা সেট অ্যাসাইড করে রেখেছি, যদি প্রয়োজন হয় আমরা ইন্টারভিউ করব। IMF এর সাথে সমঝোতা হয় সংস্থাটি থেকে 130 কোটি সহ বিশ্বব্যাংক, ADB সহ বিভিন্ন সংস্থা থেকে জুনের মধ্যে মোট 350 কোটি ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে বলেও জানান গভর্নর। বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে, অন্যান্য জায়গা থেকে আমরা ব্যাপকভাবে সহায়তা পাবো। আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় 3.5 বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে। কাজেই আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইমপ্রুভ করবে, সেটাই আমরা আশা করি। ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করা হলেও দামে খুব একটা প্রভাব পড়বে না। মূল্যস্ফীতির উপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে এ অবস্থা ধরে রাখতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা জরুরি বলেও মনে করেন গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলার আসামি তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সন্ধ্যায় মাদারীপুরের ব্রাহ্মণদী এলাকায় তামিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সাম্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তামিম হাওলাদার, পলাশ সর্দার এবং সম্রাট মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। সাম্যর বড় ভাই শরীফুল ইসলামের করা হত্যা মামলায় আসামি তারা। আবারও সীমান্তে BSF এর পুশিন। এবার সিলেটের কানাইঘাটে 16 এবং মৌলভীবাজারের বড়লেখা থেকে 44 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে মৌলভীবাজারের বড়লেখার লাতু এবং পাল্লাথল সীমান্ত দিয়ে পুশিন করে 44 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে 12 জন পুরুষ, 18 জন নারী আর 14 জন শিশু রয়েছে। তাদের রাখা হয় লাতু স্কুলে এবং তথ্য যাচাই বাছাই করছে বিজিবি। এছাড়া সকালে সিলেটের কানাইঘাটের 8 গ্রাম সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, যাচাই বাছাই করা হচ্ছে তথ্যের। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফেরানো সম্ভব, এমনটা জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন তাকে ফেরাতে কাজ করছেন দুদক। অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকে জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তার ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি।
আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। ইতিমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় দুদকের চার্জশিট দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ভারতে পালিয়ে থাকা দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনাকে ফেরাতে দুদকের কি পদক্ষেপ নেবে এমন প্রশ্নে চেয়ারম্যান জানান, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব, যা নিয়ে কাজ করছে দুদক। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। আমরা শেষ পর্যন্ত আদালতের কি আদেশে আমরা দেখি, সেই আদেশে আমরা অনুসরণ করব। দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীও একদিকে দুদকের তলব, অন্যদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। দুদক চেয়ারম্যান বলছে, আইন অনুযায়ী তার ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব, সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে, জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে আগামী 15 মে তলব করেছে সংস্থাটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিলম্বের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। তাদের দাবি, দ্রুত মেয়র হিসেবে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে ইশরাক হোসেনকে। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে রাস্তা বন্ধ করে দেয়, এতে 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সকালে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। এরই মধ্যে শতাধিক দাঁড়িয়ে যান ফুটপাথে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ করানোর দাবি তাদের। ঘণ্টাখানেকের মধ্যে জমায়েত বাড়ে, তখন নগর ভবনের ঠিক নিচে সমবেত হন তারা। চলতে থাকে বক্তৃতা। উনি নির্বাচিত হয়েছে, এখন আমরা আমাদের দাবি উনি ওনার জায়গায় বসবে। তারা আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না, তো এখানে তো গণতন্ত্রের আমি কোনো ছোঁয়া ফাটাও দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব নেয়, আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক এগিয়ে নিয়ে যাবে। নেতাকর্মীরা বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। তাদের অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের এই রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না। এই শপথ পরায়ণে যারা এখনো সহযোগিতা করতেছেন না, আমরা তাদেরকে আগামী দিনে চিহ্নিত করে এই সিটি কর্পোরেশনের শপথ নিয়ে তারপর এখান থেকে ঘরে ফিরব। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় এসে বেশি বাড়াবাড়ি করলে জনগণ সেই ক্ষমতা কেড়ে নিতেও জানে। জনগণ যেমন ফুলের মালা পরাতে জানে গলায়, জনগণ তেমনি জুতার মালাও পরাতে জানে। বিক্ষোভকারীদের একাংশ অবস্থান নেন নগর ভবনের সামনের সড়কেও। যান চলাচল বন্ধ করে দেন তারা। আদালতের রায় বাস্তবায়ন করা না হলে টানা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক এবার পাকিস্তান সীমান্তে আটকের 21 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে মুক্তি দিল ইসলামাবাদ। বুধবার আতারি ওয়াথা সীমান্ত দিয়ে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পাকিস্তান রেঞ্জার্স। দুদেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতির 5 দিন পর নেওয়া হলো এই সিদ্ধান্ত। পেহেলগাম সন্ত্রাসী হামলার 1 দিন পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে অস্ত্রসহ আটকের দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তবে নয়াদিল্লির দাবি, ভুলবশত সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন তিনি। এ নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয় দুই প্রতিবেশীর মধ্যে। দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের প্রথম চমক। সৌদি আরবে দেয়া ভাষণে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার
আকস্মিক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান দেশটিতে শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এসেছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত। এমনকি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকও করেছেন ট্রাম্প। গৃহযুদ্ধ আর একাধিক দেশের প্রভাবে বিধ্বস্ত, অস্থিতিশীল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ায় স্বস্তি আর শান্তির সম্ভাবনা। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মুখে। উল্লসিত সিরীয়রা। সত্যি বলতে খুব আনন্দের খবর। আমরা খুব খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। দেশের জন্য এই পদক্ষেপ যেন মঙ্গলজনক হয়। বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় সরে গেছে। আশা করছি ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। রিয়াদে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দিচ্ছিল সৌদি আরব। তুরস্ক সহ কয়েকটি আরব দেশও করেছে সুপারিশ। সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে। আশা করছি তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে। আমরা এটাই দেখতে চাই। তারা বহু বছর ধরে যুদ্ধ আর হত্যার সাক্ষী, আর তাই সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ পায়। এমনকি চলমান মধ্যপ্রাচ্য সফরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সাক্ষাৎও করেছেন ডোনাল্ড ট্রাম্প। একসময় আল কায়েদার কমান্ডার ছিলেন সিরিয়ার HTS গোষ্ঠীর নেতা আল শারা, যার বিষয়ে তথ্যের বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারে সাজাও ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন নুসরা ফ্রন্ট। পরবর্তীতে নাম বদলে রাখা হয় HTS। গত ডিসেম্বরে শারার নেতৃত্বেই উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি আমাদের রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।